জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউ কমিশনার হাজ্জাল আহবিবের সাথে বৈঠকে কথা জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জোরালো সমর্থন জানান ইউ কমিশনার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বাংলাদেশে সফররত ইউর সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা কমিশনার হাজ্জাল আহবিব। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ইউ কমিশনার বলেন, রোহিঙ্গাদের সহায়তায় গত বছরের প্রাথমিক সহায়তার চেয়ে এই বছরের পরিমাণ বেশি, তবে তা ক্যাম্পগুলিতে মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির ঝুঁকি এড়াতে যথেষ্ট নয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা। সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ইউ প্রতিনিধি হাজ্জাল আহবিব জানিয়েছেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবেন তারা। এ সময় বাংলাদেশকে রোহিঙ্গা সংকট নিরসনে 68 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দেন তিনি। We are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure and support for the hosting communities here in Bangladesh and in the region. So we are also supporting the talks that are currently leading. We are well aware that the only sustainable solution for humanitarian aid is peace, by the way. প্রায় ৪৯,০০০ কোটি টাকার বরাদ্দ বাদ দিয়ে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনএসি সভা শেষে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ব্রিফিংয়ে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিগত 7 মাসে মূল বাজেটের 22% ব্যয় হয়েছে। প্রকল্প বাস্তবায়নে নীতিমালা না মানা হলে অর্থ ছাড় হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকলেও এ পর্যন্ত 30% প্রকল্প বাস্তবায়ন হয়েছে। জানান, তালিকাভুক্ত না থাকা প্রকল্পে অর্থ মন্ত্রণালয়কে বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কিন্তু মূল উন্নয়ন বাজেটের 82% এবং তার মানে হল 18% কমিয়ে সংশোধন করা হয়েছে। এই সংশোধন, এই অনুপাতেই বৈদেশিক ঋণ ও সাহায্যের সংশোধন এই পর্যায়েই কমেছে। স্থানীয় অর্থায়ন, যেটা সরকারের সরাসরি অর্থায়ন, এবং স্থানীয় আমাদের সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন, যে অর্থায়ন, সেটা সব মিলেই স্থানীয়ভাবে প্রায় একই অনুপাতেই কমেছে। চলতি সপ্তাহে কেটে যাবে সয়াবিন তেলের সংকট। রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের দামও 7 দিনের মধ্যে কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়া ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিল্প উপদেষ্টা। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে রমজানে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইর বাজার তদারকি কার্যক্রম যুক্ত হন সরকারের 2 উপদেষ্টা। এ সময় ভেজাল নিয়ন্ত্রণে পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাজার তদারকি করে বলেন, বাজারে আরও পণ্যের সরবরাহ করা হবে। এ সময় ভোক্তা মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ডিলারদের পাশাপাশি খুচরা ব্যবসায়ীরাও পণ্য মজুত করে সরবরাহে ঘাটতি তৈরি করছে। পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই, মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে।
এদিকে রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি দিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে চালানো হয়েছে অভিযান। তবে সোমবারের অভিযানে অধিকাংশ স্থানেই ব্যবসায়ীদের শুধুমাত্র সতর্ক করা হয়। ময়মনসিংহে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মূল্য তালিকা না থাকা, ক্রয়ের রসিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মের জন্য 6 দোকানিকে মোট 12,000 টাকা জরিমানা করে দোকানীদের সতর্ক করা হয়। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সেনাবাহিনীর সহায়তার দাবি জানিয়েছেন রাঙামাটির সুধীজন ও ব্যবসায়ীরা। একই সাথে বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানানো হয়। রাঙামাটি পৌর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব দাবি জানিয়েছেন বক্তারা। এছাড়া সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সিলেটে, কুমিল্লা ও চট্টগ্রামে জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। রাজধানীর শাহজাদপুরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন 4 জন। সোমবার দুপুরে 6তলা ভবনের দোতলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। জরুরি বহির্গমন ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান তারা। ফায়ার সার্ভিস জানায়11:30 বেলা 11:30টায় শাহজাদপুরে প্রগতি সরণি সড়কে 6তলা ভবনের 2য় তলায় আগুন লাগে। কাচের আবরণ থাকায় দ্রুত ছড়ায় আগুন। বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে 30 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। এই সময় ভবন থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়, যারা 3য় থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত অবস্থিত আবাসিক হোটেলের অতিথি ছিলেন। আহত 2 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। আমরা 6তলা হোটেলে আমরা আগুন দেখতে পাচ্ছি। এর আগে নারায়ণগঞ্জের চাষারা এলাকার একটি টিন শেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ 8 জন দগ্ধ হয়েছেন। 2 পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন, যাদের 6 জনের শরীর 20% পুড়ে গেছে। সোমবার ভোররাতে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন সোহাগ, রূপালী, সামিয়া, 4 বছরের জান্নাত, সাব্বির, 1.5 বছর বয়সী সুমাইয়া ও নূরজাহান। তিনজনেরই আসলে বেশ মেজর বার্ন হয়েছে, 40%, 44% এবং 34%, এবং সবারই ইনহেলেশন ইনজুরি আছে। বিশেষ করে বাচ্চাটা বেশ খারাপ। আর আরেকটা ফ্যামিলির যে 5 জন দগ্ধ হয়েছে, সেই 5 জনের মধ্যে 2 জন শুধু বাচ্চা, যাদের 3 আর 7% আছে, আর বাকিদের প্রত্যেকেরই 20%-এর উপরে। প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে বাতিল হওয়া 6,531 জনের যোগদানের পথ খুলল। তাদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের এই রায়ের প্রতিবাদে যারা আদালতে বিক্ষোভ দেখিয়েছেন তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া 6,531 জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি, সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। এবং যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। জামায়াতে ইসলামীর এবারের ঈদ হবে শহীদ পরিবারের সাথে, এমনটা জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় ইস্কাটনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব বলেন তিনি।
এ সময় তিনি বলেন, শহীদদের নিয়ে জামায়াত কোনো রাজনীতি করবে না। শহীদরা তাদের পরিবারের সদস্য উল্লেখ করে সবাইকে খোঁজ রাখার অনুরোধ জানান জামায়াত আমির। শহীদরা অপমানিত হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানান তিনি। আমি ক্ষুদ্র মানুষ, যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য। এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনগণের সমর্থন নিয়ে আগে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক দলের আগমন স্বাভাবিক ঘটনা, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তা বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, চলতি বছরের জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দেশের তত ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে, অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে। আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। দলীয় আক্রোশে পুরানো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করেনি বিগত ফ্যাসিস্ট সরকার, এমন দাবি করে জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির। এ সময় তিনি আরও বলেন, অনশনরত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে শিক্ষাক্রম ক্ষতিগ্রস্ত হবে। সমস্যা সমাধানে দ্রুত দাবি মেনে নেওয়ার সাথে আওয়ামী লীগ আমলে লুটপাটের টাকা উদ্ধার করে সেই টাকা দিয়ে শিক্ষকদের বেতন দেওয়ার অনুরোধ জানান তিনি। অন্তর্বর্তী সরকার দ্রুত উদ্যোগ না নিলে শিক্ষকদের নিয়ে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারও দেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দীর্ঘ 17 বছর বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি তাদের এই ধ্বংসাবশেষ থেকে এদেরকে উদ্ধার করে না হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের দিকে চলে যাবে। বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন হিসাবে প্রদান করা হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। আদেশের পর আইনজীবী বলেন, এই মামলায় 33 জন সাক্ষীর কেউ অভিযোগ প্রমাণ করতে পারেনি। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজাপ্রাপ্ত অন্য 2 জনকেও খালাস দেন আদালত। সাক্ষীগণা পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি, যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন। আবুল হোসেন সেই জাজমেন্টটা বহাল রাখছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক 2টা আজকে আপিল করেছিল। 2টো মামলাতেই
আপনার হাইকোর্টে রাজ্যের বল লাগছেন, বেগম খালেদা যে তাকে অ্যাকুইটেল দিয়েছে, খালাট দিয়েছে, সাজা বাতিল করেছে, সে বল লাগছে। কাফরুল থানার হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককেও নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করার পর গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এ সময় এজলাসে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আওয়ামী লীগের হয়ে আর কখনো রাজনীতি করবেন না তিনি। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আন্দোলনে গণহত্যায় অন্যতম মূল হোতা ছিলেন গ্রেফতারকৃতরা। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই, কোনো দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি নিয়েছি। আপনারা বলতে পারেন আজকে থেকে অব্যাহতি, আর রাজনীতি করবো না। কারাগার থেকে কেন? কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নাই। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার এখতিয়ার কেন অসাংবিধানিক হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার এখতিয়ার সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গত 20 জানুয়ারি কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার এখতিয়ারের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়। রিটকারী আইনজীবী ইশরাত জাহান বলেন, বছরের পর বছর রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। বিগত সরকারের আমলে রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করে দেওয়া হয়েছে। কোর্টে এই রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন এক্সাম্পল দেখিয়েছি। পাশাপাশি অন্যান্য দেশে এগুলো কিভাবে গাইডলাইন আছে এবং অ্যাপ্লিকেশন প্রসেস কি। আপনারা চিন্তা করেন, যে কিছু আসামি কোনোদিন কোর্টেই উপস্থিত হয়নি, সে ক্ষমা পেয়ে গেছে। এখন সে ক্ষমা পেল কিভাবে, সে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, উনি কি ক্ষমা চেয়েছেন বা একজন পলাতক আসামিকে কি ক্ষমা করতে পারেন, কিন্তু সেটারও এক্সাম্পল সেট হয়েছে। পরিবেশ সুরক্ষায় দরকার আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ, যেখানে বিচারকরা অভিভাবকের ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীতে টেকসই উন্নয়নে বিচারকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ব্রাজিলের ন্যাশনাল হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারম্যান বেঞ্জামিন বলেন, পরিবেশ সুরক্ষায় বিশ্বজুড়ে বিচারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে সব দেশেরই জটিল পরিস্থিতিতে পড়তে হবে। হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব তার বক্তব্যে পরিবেশ রক্ষায় হাইকোর্টের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। It is a collective responsibility that transcends borders. Just as I have committed myself to strengthening the judiciary's independence and efficiency through reform, so too must we recognize that environmental justice demands a unified global response. The judiciary, as the guardian of constitutionalism and fundamental rights, must embrace its role in shaping a jurisprudence that upholds ecological sustainability. অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। খুলনা 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের প্রায় 3.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নামে 28 কোটি টাকা সম্পদের মধ্যে প্রায় 14 কোটি 96 লাখ টাকার অবৈধ সম্পদ পায় দুদক। এছাড়াও তার স্ত্রী পপি রানী ভৌমিকের প্রায় 23 কোটি 83 লাখ টাকার মধ্যে 4 কোটি 67 লাখ টাকার অবৈধ সম্পদ পায় সংস্থাটি। দুদক জানায়, আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রীর বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতি থাকায় পৃথক দুটি মামলা হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য, খুলনা ৬, 13,96,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। জনাব আকাশ কুমার ভৌমিক, সাবেক কাউন্সিলর, 59 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ স্যাটেলাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে 2018 সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি নতুন করে এর মালিকানা হস্তান্তর করা হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কাছে। এ প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয় 2,902 কোটি টাকা। স্যাটেলাইটের মোট 40টি ট্রান্সপন্ডার রয়েছে, যার মধ্যে 20টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাসে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পঞ্চগড় থেকে 5 জনকে আটক করা হয় আর বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর থেকে। পুলিশ জানায়, রবিবার তেঁতুলিয়ার ধরা পড়া 5 জনের পরিকল্পনা ছিল বাসে গণডাকাতির। এর আগে তেঁতুলিয়ার এক স্কুল শিক্ষকের বাসায় ডাকাতিও করে তারা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড়ের পুলিশ সুপার। এদিকে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে শফিকুল ইসলাম শরীফ ও রূপন চন্দ্র ভাটকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত ভোলা সদর উপজেলার মধ্যবাপ্তা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। তার কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ভোলা খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভোলা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত, আহত হয়েছে আরও 2 জন। সোমবার ভোর 5:30টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেলে যাচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় আর আহত হন 2 জন। পরে হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গাজীপুরে পোশাক কারখানায় অসন্তোষের জেরে কারখানার বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সকালে গাজীপুরের ভোগরায় এ ঘটনা ঘটায় শ্রমিকরা। এ সময় শ্রমিকরা প্রায় 1.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, ভোগরায় প্যানারোমা অ্যাপারেলস নামের কারখানায় এক নারী শ্রমিক আত্মহত্যা করে। সে ঘটনার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেয়। এ সময় কারখানার একটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় প্রতিষ্ঠানের যন্ত্রাংশ। টাঙ্গাইলের কালীহাতিতে সালিশি বৈঠকে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে 3 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতাসহ আহত হয়েছেন অন্তত 15 জন। স্থানীয়রা জানায়,
গত শুক্রবারে কালিহাতীর মুলিয়া এবং সাকরাইল গ্রামের বেশ কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এই বিষয় নিয়ে সোমবার দুপুরে শোলাকোড়া বাজারে সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে দুই গ্রামবাসীর মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় বিএনপি নেতাসহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। এছাড়া ভাঙচুর করা হয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল। পরে 3 গ্রামবাসী টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের 3 দিকে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় এই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরে রাজীব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সড়ক অবরোধের সময় শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। গতকাল রাজীব পরিবহনের ধাক্কায় ইজি বাইক চালকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সোমবার দুপুরে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় ঘণ্টাব্যাপী অবরোধের এক পর্যায়ে বাসের শ্রমিকদের সাথে তৈরি হয় উত্তেজনা। সে সময় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। পরে জেলার সকল বাস চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি। সাভারে অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে 2টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় ভাটা দুটির কার্যক্রম। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের নেতৃত্বে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না থাকায় আমিনবাজার এলাকার নূর ব্রিক্স ও বিবিসি ব্রিক্স নামে 2টি ইটভাটা ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যথাযথ কাগজ নেই, মেয়াদ উত্তীর্ণ, তো সেই অভিযোগের প্রেক্ষিতে হলো যে এবং সেটা প্রমাণিত হয়েছে, তারা দোষ স্বীকার করেছে আপনাদের সম্মুখে, সেগুলো না থাকার কারণে আমরা ঘুরিয়ে দিয়েছি এবং পর্যায়ক্রমে যেসব অবৈধ ইটভাটা থাকবে এবং অবৈধ যেগুলো হলো যে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ সেসব প্রতিষ্ঠানকে হলো যে আমরা আইনের আওতায় আনবো এবং অভিযান পরিচালনা করব। মার্চ মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সোমবার বিইআরসি জানায় ভ্যাট সহ প্রতি কেজি এলপিজির দাম হবে 120 টাকা 80 পয়সা, যা গত মাসে ছিল 123 টাকা 16 পয়সা। এর আগে ফেব্রুয়ারি মাসে দাম বাড়ানো হয়েছিল 19 টাকা। তার আগে জানুয়ারি মাসে অপরিবর্তিত থাকলেও বাড়তি ভ্যাট যুক্ত হলে জানুয়ারির মাঝামাঝিতে বাড়ানো হয় 4 টাকা। পবিত্র রমজানে রাজধানীর বিভিন্ন স্থানে মূল্য ছাড়ে পণ্য বিক্রি করছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। প্রতিদিন রাজধানীর অন্তত 15 থেকে 20টি স্থানে 5টি ট্রাকে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে 19টি নিত্যপণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে মাসব্যাপী এ কার্যক্রম চলবে সিটি গ্রুপের। ভোজ্য তেলের সংকটের মধ্যে ভোক্তারা পাচ্ছেন ছাড়কৃত মূল্যে সয়াবিন তেল কিনতে পারছেন। এছাড়াও মূল্য ছাড়ের তালিকায় রয়েছে চিনি, ছোলা, মুড়ি, গুঁড়ো দুধ, চাল, ডাল ও বিশুদ্ধ পানি। ভোক্তারা বলছেন সিটি গ্রুপের এমন উদ্যোগে খানিকটা স্বস্তি মিলেছে জনজীবনে। বাজারের থেকে রেট কম আছে, ঠিক আছে। আমরা গরিব মানুষ, এখন 2 লিটার 4 লিটার তেল নিলাম, ঠিক আছে, আর মুসুরি ডাল নিলাম আর 1 প্যাকেট দুধ নিলাম। সব কিছু তো দাম, সরকার তো অনেক দাম করে রাখছে, কিছু তো নেওয়া যায় না, এখান থেকে পাইলাম নিলাম। মোটামুটি ভালো হয়েছে, কারণ আমাদের সাধারণ মানুষের জন্য এটা সুবিধা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ঐতিহাসিক বাকযুদ্ধের 2 দিনের মাথায় জরুরি সম্মেলনে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয় এ বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টও। যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় কাজ করবে ইউরোপের দেশগুলো। সে লক্ষ্যে 4 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ইউক্রেনের সামরিক সহায়তা দেয়া, সার্বভৌমত্ব রক্ষা, প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো ও পরবর্তীতে শান্তি নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছে সিঙ্গাপুর। এদিকে উত্তর কোরিয়ার ক্রুজ মিসাইল পরীক্ষার একদিন পরই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে একটি মার্কিন রণতরী। থাই উপকূলে হওয়া এই মহড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের আগ্রাসন ঠেকাতে এ মহড়ার ডিজাইন করা হয়। বার্ষিক কোবরা গোল্ড মহড়ায় সমুদ্র সৈকত দখল ও সমুদ্রসীমা ধরে রাখার কৌশল নিয়ে প্রশিক্ষণ হয়। এতে নেতৃত্ব দেয় 3 দেশের নৌবাহিনী। এদিকে দক্ষিণ কোরিয়ার বন্দর বুসানে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী। উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আবারও সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নতুন করে তোকরাম সীমান্তে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে 1 তালেবান যোদ্ধা, আহত হয়েছেন আরও 2 জন। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণত রমজান উপলক্ষে পাকিস্তান থেকে আফগানিস্তানের খাদ্য আমদানি ব্যাপক বেড়ে যায়। গেল 10 দিন ধরে এই পয়েন্টে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, ফলে আটকে আছে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী কয়েক হাজার ট্রাক। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী 2 দেশের মাঝে সম্পর্ক তলানিতে নেমেছে। গেল ডিসেম্বরে আফগানিস্তানের জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে পাকিস্তান। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। জবাবে পাকিস্তানে পাল্টা হামলা চালায় তালেবান যোদ্ধারা। জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেম শহরে জনসাধারণের ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত কমপক্ষে 2 জন। এ ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন। 40 বছর বয়সী গাড়ি চালককে আটক করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, কার্নিভাল মার্কেটের কারণে সাধারণ সময়ের চেয়ে স্থানটিতে জনসমাগম বেশি ছিল। যদিও এটি সন্ত্রাসী হামলা নাকি দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। সাম্প্রতিক সময়ে জার্মানিতে গাড়ি চাপার হামলায় ঘটনা বেড়েছে। গেল মাসে দেশটিতে আশ্রয় প্রত্যাশী এক আফগান নাগরিকের গাড়ি চাপায় প্রাণ হারান 2 জন। এবারে 97তম অস্কার অ্যাওয়ার্ড শোতে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যাড্রিয়ান ব্রডি। দ্য ব্রুটালিস্ট মুভির জন্য পুরস্কার পান তিনি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি মেডিসন। আনোরা মুভিতে অসাধারণভাবে যৌনকর্মীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য এ পুরস্কার পান তিনি। এছাড়া একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান শন বাকের। এবারের অস্কারে আনোরা ফিল্মটি সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট 5টি পুরস্কার পায় এই সিনেমার কলাকুশলীরা। এদিকে ইমিলিয়া পেরেজ মুভি এলমাল গানটি সেরা মিউজিক হিসেবে পুরস্কার পেয়েছে। গতবারের মতো এবারও অস্কার অ্যাওয়ার্ড শোর সঞ্চালকের ভূমিকায় ছিলেন মার্কিন টিভি ব্যক্তিত্ব কোনান ওব্রায়েন। বাড়ছে টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি। সাদা পোশাকের ক্রিকেটে আগ্রহ বাড়ানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে ফিল সিমন্সকেই রাখার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সোমবার ক্রিকেট বোর্ড পরিচালকদের সভা শেষে এসব কথা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে এখনই চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি।
দল হিসেবে ছোট হলেও যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের, দাবি দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিমের। ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 107 রানের জয়ের পর এখন টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন অনূর্ধ্ব-19 দলের এই ক্রিকেটার। এদিকে লিগে দলের সাথে লিটন দাস কবে যুক্ত হবেন এ বিষয়ে এখনও কিছুই জানেন না তিনি। আসলে দেখেন যে ক্যাপ্টেন্সি যতটা আমার কাছে মনে হয় যতটা কুল ঠান্ডাও করা যায়, এবং আমার কাছে আমার অফিসিয়াল আমার টিম স্যার সুজন স্যার এবং যারা সিনিয়ররা ছিল আমাদের, তারা অনেক হেল্প করছে আমার, এবং ওখান থেকে আলহামদুলিল্লাহ যে ম্যাচটা জিতছে, এবং এক সময় দেখছেন যে ম্যাচটা অনেক সময় একটু ওদের মোমেন্টামে ছিল, তারপরে আলহামদুলিল্লাহ আমরা করে ফেলছি, এটা আলহামদুলিল্লাহ। আমি এখনও স্যারের সাথে কথা হয়নি, ইনশাল্লাহ ফিউচার উনি আসবে আমি শুনতেছি, কিন্তু যোগাযোগ হবে ইনশাল্লাহ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সামনে রেখে আবাসিক ক্যাম্পে থাকা বাংলাদেশের ফুটবলাররা তৃতীয় দিন মাঠের অনুশীলন সেরেছে। সোমবার কিংস অ্যারেনায় প্রায় 2 ঘন্টা ঘাম ঝরিয়েছেন তপু রাকিবরা। ক্যাম্পে থাকা 28 ফুটবলার ফিটনেসের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আসন্ন ভারত ম্যাচের আগে ঘরের মাঠে আর মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবে দল। তারপরই প্রায় 2 সপ্তাহের ক্যাম্প করতে সৌদি যাবেন ফুটবলাররা। ক্যাবরেরা শীর্ষরা মনে করছেন নিজেদের সেরাটা খেলতে পারলে ভারতের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আদায় সম্ভব। আর জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন, প্রতিবেশী দেশ র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা অনেক মোটিভেটেড, কারণ ওরা জানে যে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের একটা সবসময় একটা ডুয়েল ফাইট হয়, এটা ইন্ডিয়ার সাথে আমাদের বরাবরই ইন্ডিয়ার সাথে আমাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেটার জন্য আমার প্লেয়াররা জানে কার কার ফ্যাসিলিটিস কী, এবং সবাই দেখলাম মোটিভেটেড, কারণ আমরা জানি যে আমাদের এই টিমের সাথে আরও 2 জন বাংলাদেশি বিদেশি হামজা এবং আহমেদুল যুগ হচ্ছে, সো ওদের সাথে ওদেরকে কপ করতে হবে। শেষ করছি এখন চারদিক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।